গ্রামের এক কোণে মাটির জিনিস গড়ে জীবন কাটাতো এক গরিব কুমোর। নাম ছিল তার গঙ্গারাম। তার পরিবারে স্ত্রী আরতি, মা আর মেয়ে লালি ছাড়াও একটা পোষা বানর ছিল, যার নাম ছিল গোলু। গঙ্গারাম খুব সততার সঙ্গে মাটির বাসন তৈরি করত, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে রুষ্ট ছিল। আরতি, আজও বাজারের একই অবস্থা। রোজকার মতো আজও একটাও পাত্র বিক্রি হয়নি। জানি না কেন মানুষ আমার মাটির পাত্রগুলো পছন্দ করে না। এইভাবে চললে কিভাবে হবে? ঘরে একটাও শস্যদানা বাকি নেই। লালি সকাল থেকে ক্ষুধার্ত, মাও চুপচাপ এক কোণে বসে আছেন। যখন ওরা আমার কাছে খাবার চায়, আমি কি জবাব দেব বলো তো? আমার মেয়ের চোখে এই ক্ষুধা দেখে আমার মন ভেঙে যায় গো। আমি দিন রাত পরিশ্রম করি, মাটিকে আকার দিই, তবু এই পাত্রগুলো আমাদের খালি পেট ভরাতে পারে না। কি করব আরতি? এই এই হাতগুলো এবার ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ভাগ্য ফিরছে না। তুমি হাল ছেড়ে দিও না গো, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের লালিকে কোনোদিনও খালি পেটে ঘুমাতে না হয়। আমি ভেবেছিলাম আমার পরিশ্রমের ফল পাবো আরতি, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে এই মাটি শুধু পাত্রই তৈরি করে, আমাদের ভবিষ্যৎ নয়। পরের দিন গঙ্গারাম তার দোকানে বসে পাত্র তৈরি করছিল। তখন গ্রামের মোড়ল ধনীরাম সেখানে এলো। আরে ও গঙ্গারাম, বল, কিছু পাত্র তৈরি হয়েছে নাকি? আমার কিছু পাত্র দরকার। মোড়ল সাহেব, আপনার জন্য তো সবসময় তৈরি থাকে। শুধু একটা কথা বলতে চেয়েছিলাম, আপনি প্রতিবার অর্ধেক দাম দিয়ে চলে যান, এতে আমার অনেক ক্ষতি হয়। সামান্য কুমোর, তোর এত সাহস? তোর মতো মাটির মানুষ আমার সঙ্গে দর কষাকষি করবে? এই মাটি তো তুই জঙ্গল থেকে বিনামূল্যে নিয়ে আসিস, আর তার উপর পাত্রগুলো বাজে তৈরি করিস। আমি কিনছি, এটাই তোর উপর বড় অনুগ্রহ, আর তুই আমাকে মানা করতে এসেছিস? ধনীরাম কিছু পাত্র তুলে নিল এবং গঙ্গারামকে জিজ্ঞেস করল, দাম কত হলো বল। মোড়ল সাহেব, আপনি যে পাত্রগুলো নিয়েছেন তার দাম 10 মুদ্রা। 10 মুদ্রা? এগুলো মাটির পাত্র নাকি সোনার উপর? নে, এনে ধর 5 মুদ্রা, এটাই তোর পাত্রের যোগ্য দাম। ধনীরাম 5 মুদ্রা বের করে গঙ্গারামের মুখে ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় গঙ্গারাম বাড়ি ফিরল এবং 5 মুদ্রা আরতির হাতে তুলে দিল। এ কি? এ যে শুধুই 5 মুদ্রা। 5 মুদ্রায় কি হবে? তুমি তো জানো গ্রামে কত দেনা হয়ে গেছে আমাদের। এখন তো সবজিওয়ালাও আর ধার দেয় না। আজ শুধু মোড়লই পাত্র কিনে নিয়ে গেছে, আর এই আমার রোজগার। গোলু, যে এতক্ষণ চুপ করেছিল, রাগের সঙ্গে বলে উঠল, আচ্ছা গঙ্গারাম, এই মোড়ল সবসময় অর্ধেক দাম দিয়ে যায়। আমি ছোটবেলা থেকে দেখছি, তুমি তাকে কিছু বলো না, বলি মানা করে দাও না কেন? গঙ্গারামের চোখ জলে ভরে গেল। যদি মানা করে দিতাম তাহলে এইটুকু হাতছাড়া হয়ে যেত রে। তুই তো জানিস গোলু, মোড়ল ছাড়া আর কেউ আমার পাত্র কেনে না। তুমি অন্য কুমোরদের মতন হও না কেন? ওদের ঘরে তো কত টাকা আয় হয়। তুমি তো এত ভালো পাত্র বানাও, তবুও কোনো খদ্দের আসে না। চুলা জ্বালানোও এখন কঠিন হয়ে গেছে। আর কখনো ভেবেছো এমন অবস্থায় আমরা লালির বিয়ে কিভাবে দেব? আরতি কান্নায় ভেঙে পড়ল। গঙ্গারাম কিছুই বলতে পারল না।
তখনই গঙ্গারামের মা তার পুত্রবধূ আরতিকে বললেন, বৌমা, এত চিন্তা করো না মা। হ্যাঁ, এটা সত্যি যে এখন আমার ছেলের ভাগ্য একটু খারাপই চলছে, কিন্তু এটাও ততটাই সত্যি যে ভাগ্য সব সময় খারাপ থাকে না মা। আমার পুরো বিশ্বাস আছে ওর ভাগ্য একদিন না একদিন ফিরবেই। এত দুঃখ দেখার পরেও আমার ছেলে কিন্তু খারাপ পথে যায়নি মা। সে সব সময় সত্যের পাশে থাকে, আর সত্যের সঙ্গে থাকা মানুষের সময় একদিন অবশ্যই ভালো হয়। শুধু তোমার এই কথাগুলো শুনেই একটু সাহস পাই মা। সময় এইভাবেই কাটতে লাগলো। একদিন গঙ্গারাম তার গোলুর সঙ্গে উঠোনে বসেছিল। তখন গোলু তাকে বলল, গঙ্গারাম, আমার মনে হয় আমাদের পাত্রগুলোতে এখন অন্য মাটি ব্যবহার করা উচিত। তুই এমন কথা কেন বলছিস গোলু? দেখো, হতে পারে আমাদের পাত্রগুলো অন্য কুমোরদের মতো অত মজবুত আর সুন্দর নয়। হয়তো এই কারণেই এই খদ্দের আমাদের দোকানে আসে না। আচ্ছা, ঠিক আছে, এটাও একটা চেষ্টা করে দেখা যাক। কে জানে, এতে আমাদের পাত্রগুলো আরো সুন্দর আর মজবুত হয়ে উঠবে। আজ সন্ধ্যায় আমি দোকান গুছিয়ে জঙ্গলের দিকে রওনা দেব। ঠিক আছে গঙ্গারাম, আমিও তোমার সঙ্গে যাব। না গোলু, তোর বাড়িতেই থাকা উচিত। আমি চাই না তুই জঙ্গলে যাস। জঙ্গলে অনেক বন্য জন্তু থাকে। বলি, বন্য জন্তুকে আমার কিসের ভয়? আমি তো নিজেই একটা জন্তু। ঠিক আছে, যদি তুই যেতেই চাস তাহলে চল, এখন দোকানে চল, তারপর সন্ধ্যায় জঙ্গলে যাব। এই কথা বলে গোলু আর গঙ্গারাম বাজারে তাদের দোকানের দিকে চলে গেল। রোজকার মতন আজও কোনো বিক্রি হলো না। সন্ধ্যায় গোলু আর গঙ্গারাম দুজন জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল এবং ভালো মাটির সন্ধানে লেগে গেল। অনেকক্ষণ ঘোরার পর তাদের চোখ এমন এক মাটির উপরে পড়ল যা অন্ধকারে অদ্ভুত রঙে জ্বলজ্বল করছিল। আরে, এই মাটিটা তো খুব অদ্ভুত লাগছে। অন্ধকারে এ কেমন অদ্ভুতভাবে জ্বলছে। হ্যাঁ গঙ্গারাম, তুমি ঠিকই বলেছ। এটা তো কোনো জাদুকরি মাটির মতো মনে হচ্ছে। গঙ্গারাম যেই মাটি তোলার জন্য ঝুঁকেছে, একটা ঠান্ডা হাওয়া তার শরীরে এসে লাগলো। গরমের দিনে বয়ে আসা সেই ঠান্ডা হাওয়া তার সমস্ত ক্লান্তি দূর করে দিল। বাহ, এই জায়গাটা তো অসাধারণ। হয়তো হয়তো ওই মাটিরই প্রভাব, অথবা অন্য কিছু। যাই হোক, এই মাটিতে নিশ্চয়ই কোনো বিশেষ কিছু আছে। গঙ্গারাম মাটি তার থলিতে ভরে বাড়িতে ফিরে এলো। দরজায় লালি তার জন্য অপেক্ষা করছিল। বাবা, তোমার এত দেরি হলো কেন? আমি তোমার জন্য চিন্তা করছিলাম। লালি, তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো? চলো ভেতরে চলো। গঙ্গারাম মাটিটা উঠোনে রেখে দিল। লালি যেই মাটিটা খানিকটা বের করলো, তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। বাবা, এই মাটিটা তো খুব অদ্ভুত লাগছে। দেখো না কেমন রঙিন ভাবে জ্বলছে এটা। গঙ্গারাম লালিকে জঙ্গলের পুরো ঘটনাটা বলল। যেই আমি সেই মাটির কাছে পৌঁছালাম, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার শরীরে এসে লাগলো। গঙ্গারাম শুধু এইটুকুনিই বলতে পেরেছিল, আর তখনই আরো একটা ঠান্ডা হাওয়ার ঝলক এসে গঙ্গারাম আর লালির দুজনের শরীরেই লাগলো। বাবা,
ও বাবা, আমার তো এই মাটিটাকে মায়াবী বলে মনে হচ্ছে গো। তুই ঠিকই বলছিস মা। হয়তো হয়তো আমার এই মাটিটা আনাই উচিত ছিল না। এখন মনে পড়ছে সেই জায়গাটাও কত অদ্ভুত ছিল। বাবা, তুমি কালকে এই মাটিটা সেখানে ফিরিয়ে দিয়ে এসো। কে জানে সেই জায়গাটা কোনো রাক্ষস বা পিশাচের রাস্তা নাকি না। লালি এই কথা বলে সেখান থেকে চলে গেল এবং গঙ্গারাম চুপচাপ খাটের উপরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই সে গভীর ঘুমে চলে গেল। কিন্তু মাঝরাতে তার ঘুম ভাঙল এবং সে নিজেকে সেই জঙ্গলে পেল যেখান থেকে সে মাটি এনেছিল। আরে, আমি তো ঘুমাচ্ছিলাম। তাহলে তাহলে এখানে কিভাবে এলাম? আমি কি স্বপ্ন দেখছি, নাকি নাকি সত্যি এখানে আছি? তখনই সেই উজ্জ্বল মাটির জায়গায় একটা সুন্দর নারীর প্রতিমা দেখা গেল, যা সেই অদ্ভুত রঙে জ্বলজ্বল করছিল। হে ভগবান, এটা তো ঠিক সেই মাটির মতোই জ্বলজ্বল করছে। তখনই সেই প্রতিমার থেকে একটা কণ্ঠস্বর এলো, যা গঙ্গারামকে ভেতর থেকে নাড়িয়ে দিল। তুমি স্বপ্নই দেখছো গঙ্গারাম, আর আমি তোমাকে স্বপ্নের মধ্যেই এই মাটির রহস্য সম্পর্কে বলতে চাই। যেখান থেকে তুমি এই মাটি এনেছো সেটা একটা পবিত্র স্থান। বহু বছর পর আজ এমন একজন মানুষ সেখানে এসেছে যার মনে কোনো লোভ নেই, আর যে সৎ এবং সত্যবাদী। এই জন্যই তুমি সেই মাটিটা জ্বলতে দেখেছো। লোভী লোকেরা সেই মাটি কখনোই দেখতে পায় না। তাহলে তুমি কে? আমি ভূদেবী। শত শত বছর আগে যখন এই পৃথিবীতে একজন ঋষি তপস্যা করেছিলেন, তখন তার তপস্যা স্থলের মাটিতে জল, বায়ু এবং শক্তির ভারসাম্য মিশে গিয়েছিল। সেই স্থান এখন তোমাদের জঙ্গলে আছে। যে মাটি তুমি তুলেছ সেটা সেই তপস্যা স্থলের শেষ অংশ। কিন্তু এই শক্তি তোমার ভেতরের সততা, সেবা আর নিঃস্বার্থতা থেকেই সক্রিয় হবে। লোভ, ঘৃণা বা স্বার্থ একে ছাই করে দেবে। যখনই তুমি কোনো পাত্র তৈরি করবে, তখন এই মাটির সামান্য একটু অংশ তাতে মিশিয়ে দিও। তারপরই তার অলৌকিক ক্ষমতা দেখতে পাবে। এই মাটিটা একেবারে শেষ করে ফেলো না, কারণ এই মাটি তোমার ভাগ্য বদলে দেবে। পরের মুহূর্তেই গঙ্গারামের ঘুম গেল ভেঙে। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। সে গভীর চিন্তায় ডুবে গেল। উফ, কি কি অদ্ভুত স্বপ্ন ছিল। সকাল হতেই গঙ্গারাম পুরো স্বপ্নটা তার মেয়ে লালি আর স্ত্রী আরতিকে বলল। হে ভগবান, এত ভয়ঙ্কর স্বপ্ন! আমার তো মনে হয় তোমার এই চক্করে পড়াই উচিত নয়। এই মাটিটা সেখানেই ফেলে এসো যেখান থেকে একে এনেছিলে। কিন্তু গোলু গভীর চিন্তায় ডুবে রইল। না গঙ্গারাম, এই স্বপ্নটা এই দেবীর ইঙ্গিত ছিল বলে আমার মনে হয়। হয়তো তোমার ভালো সময় এসে গেছে গঙ্গারাম। আমার মনে হয় তোমার এই মাটিটা ব্যবহার করা উচিত। গোলুর কথা শুনে গঙ্গারামের বুড়ি মা হেসে উঠলেন। আমি আমার গোলুর কথার সঙ্গে একমত। কে জানে, জঙ্গলের এই অলৌকিক মাটিটা একজন কুমোরের ভাগ্য হয়তো সত্যি বদলে দিতে পারে। গঙ্গারাম হাসতে লাগলো এবং গোলুর সঙ্গে মিলে একটা কলসি তৈরি করতে লাগলো। যেই কলসিটা অর্ধেক তৈরি হলো, গঙ্গারাম অলৌকিক মাটির একটা অংশ
তাতে মিশিয়ে দিল। কিছুক্ষণ পরেই কলসিটা তৈরি হয়ে গেল। আর তখনই একটা ঠান্ডা হাওয়া তার শরীরে এসে লাগলো। গোলু, মনে হচ্ছে এই কলসিতে সেই অলৌকিক মাটির প্রভাব এসে গেছে। চল তো দেখি বাজারে এর কি দাম পাওয়া যায়। গঙ্গারাম কলসিটা নিয়ে সরাসরি বাজারে পৌঁছালো এবং দোকান লাগিয়ে বসলো। প্রচন্ড গরম ছিল। কিছুক্ষণ পর একজন লোক গঙ্গারামের কলসির কাছে এসে দাঁড়ালো। আরে, কি অদ্ভুত ব্যাপার! আমি গরম থেকে বাঁচার জন্য তোমার কলসির কাছে এসেছিলাম, আর হঠাৎ ঠান্ডা হাওয়া এসে আমার শরীরকে তরতাজা করে দিল। বলি এই কলসিটার দাম কত? বেশি না ভাই সাহেব, মাত্র 20 মুদ্রা এই কলসির দাম। আমি 40 মুদ্রা দেব। তাছাড়া আমার এটা দরকারও ছিল। আমার বাড়ির কলসিটা ভেঙে গেছে। লোকটি কলসি নিয়ে চলে গেল। গোলু খুব খুশি হয়ে গেল। গঙ্গারাম, আজ প্রথমবার আমাদের 40 মুদ্রা আয় হলো। পরের দিন গঙ্গারাম আবার কিছু সেই রকমই কলসি তৈরি করে দোকানে রাখলো। তখনই সেই ক্রেতা ছুটে এলো। গঙ্গারাম, তোমার কলসিটা তো অলৌকিক। কেন, কি হয়েছে? কাল যখন আমি কলসিটা বাড়িতে নিয়ে গেলাম এবং তাতে জল দিলাম, তখন জলটা এত ঠান্ডা হয়ে গেল যে আমার স্ত্রী, যে বহু বছর ধরে গাঁটের ব্যথায় ভুগছিল, সে পর্যন্ত সুস্থ হয়ে গেল। সত্যি বলছি গঙ্গারাম, তোমার কলসিটা অলৌকিক। আমি তোমার সব কলসি কিনতে চাই। লোকটা মুখে বলা দাম দিয়ে গঙ্গারামের সব কলসি কিনে নিল। কিছুদিনের মধ্যেই গঙ্গারামের দোকান খুব ভালোভাবে চলতে লাগলো। লোকজন দূর দূরান্ত থেকে তার অলৌকিক কলসি কিনতে আসতে লাগলো। দেখতে দেখতে গঙ্গারামের কুঁড়ে ঘর একটা সুন্দর বাড়িতে পরিণত হলো। গ্রামে গঙ্গারামের মান সম্মান বেড়ে গেল। এখন গ্রামের লোকেরা তাকে ভাগ্যবান গঙ্গারাম বলতে শুরু করলো। গ্রামের মোড়ল ধনীরামের গঙ্গারামের এই সাফল্য একটুও ভালো লাগছিল না। একদিন মোড়ল প্রচন্ড রোদে তার শুকিয়ে যাওয়া ক্ষেতে বসেছিল। তখনই সেখানে তার বন্ধু পণ্ডিত গোবর্ধন এলো। আরে পণ্ডিতজি, আজ অনেক দিন পর আসা হলো যে, সব ভালো তো? এই মোড়ল, এই খেতে কেন বসে আছো? তোমার ক্ষেত তো এমন লাগছে যেন খরায় আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছ। শুধু আমার নয় পণ্ডিতজি, গ্রামের প্রতিটি ক্ষেত শুকিয়ে গেছে। এমনকি গ্রামের কুয়োগুলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। পণ্ডিত গোবর্ধন তার কথা শুনে হাসল। কিন্তু মোড়ল, যে চিন্তা তোমার মুখে, সেটা তো ক্ষেতের জন্য বলে মনে হচ্ছে না। বলি অন্য কিছু নাকি? তুমি ঠিক ধরেছ পণ্ডিত। রাগ হয়েছে আমার ওই সামান্য কুমোরের উপর। গঙ্গারামের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, ওই। জানি না এই গ্রামের লোকেদের কি হয়েছে, যে দেখছে তার কলসিগুলো মুখের দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। আরও তো লোকজন বলে তার কলসি থেকে নাকি ঠান্ডা হাওয়া বের হয়, আর জল নাকি রোগ সারিয়ে দেয়। জানো পণ্ডিত, কাল পর্যন্ত যারা আমার সামনে চোখ তুলে তাকাতো না, এখন তারাও তাকে রাজার মতো সম্মান দিচ্ছে। আর সেই গঙ্গারাম, সে এখন অহংকার করে হাঁটে, যেন পুরো গ্রাম তারই গোলাম।
মোড়লের কণ্ঠে হিংসা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাহলে এখন কি তুমি তাকে শেষ করে দিতে চাও? তুমি ঠিকই বুঝেছ পণ্ডিত, সেই গঙ্গারামের দোকান বন্ধ হওয়া উচিত, না হলে লোকজন আমাকে ভুলে যাবে। ঠিক আছে, আমাকে এই বিষয়ে ভাবার জন্য সময় দাও। এই কথা বলে পণ্ডিত গোবর্ধন সেখান থেকে চলে গেল। মোড়লও নিজের বাড়ির দিকে ফিরে গেল, কিন্তু তার মনে এখন একটা কালো পরিকল্পনা দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু কিছু সময় পরে গ্রামে খরা দেখা দিল। কুয়োগুলো গিয়েছিল শুকিয়ে, পুকুরগুলো তৃষ্ণা দেওয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর মাটি ফাটলে ভরে গিয়েছিল। গঙ্গারাম চিন্তায় ডুবেছিল। কি হয়েছে গঙ্গারাম, তুমি এত চিন্তিত কেন? গ্রামে খরা হয়েছে গোলু, সব কুয়ো শুকিয়ে গেছে, কারো কাছে পান করার মতো একটুও জল নেই। এটা দেখে আমার আত্মা ভেতর থেকে কেঁপে উঠছে রে। বাবা, গ্রামবাসীদের নিয়ে তোমার চিন্তা দেখে ভালো লাগছে যে তুমি এত ভাবছো তাদের জন্য, কিন্তু তোমার হাতে কি বা করার মতন আছে বলো? মা, তুমি বুঝছো না, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আমাদেরও ঘরেরও একই অবস্থা হবে, কারণ জল কেনা যায় না। মনে হচ্ছে আমাদের এবার গ্রাম ছেড়ে চলে যেতে হবে। গঙ্গারামের কাছে একটা কলসি ছিল, যেটা সেই অলৌকিক মাটি দিয়ে তৈরি হয়েছিল, যেটা তার ভাগ্য বদলে দিয়েছিল। সে সেটা দেখতে লাগলো এবং দেখতে দেখতে সেটা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে গঙ্গারামের ঘুম ভাঙলে সে দেখল যে কলসিটা জলে ভরা। গোলু, আমাদের ঘরে তো এক ফোঁটাও জল ছিল না, এই জল কোত্থেকে এলো? গঙ্গারাম, এটা তো খুব ঠান্ডা জল। বুঝতে পারছি না এই জল কোত্থেকে এলো। বাবা, বলছিলাম কি, কোথাও না কোথাও এটা সেই কলসির অলৌকিক ক্ষমতা নয় তো? মা, আমি তোমার কথার মানে ঠিক বুঝলাম না। বাবা, মনে করে দেখো, যখন তুমি এই মাটি দিয়ে কলসি বানাতে, তখন সেখানে ঠান্ডা হাওয়া আসতো। অনেক লোক তো সেই জল খেয়ে সুস্থ হয়ে গিয়েছিল। হতে পারে এটাও সেই অলৌকিক ক্ষমতারই ফল। গঙ্গারাম গভীর চিন্তায় ডুবে গেল। সে আরতিকে বলল, আরতি, আর একটা পাত্র নিয়ে এসো তো। আরতি আরেকটা পাত্র নিয়ে এলো। গঙ্গারাম কলসির সব জল তাতে ঢেলে দেয়। পরের মুহূর্তেই যখনই সে আবার কলসিটার দিকে তাকায়, সেটা আবার জলপূর্ণ হয়ে যায়। মা, তুমি একেবারে ঠিক বলেছিলে, এই কলসিটা সত্যিই অলৌকিক। হয়তো হয়তো ভগবান আমাদের মাধ্যমেই গ্রামবাসীদের জল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাবা, এটা পুণ্য অর্জনের সময়। যত বিলিয়ে দেবে তত বাড়বে। সেই দিন থেকেই গঙ্গারাম তার কলসির জল পুরো গ্রামে বিতরণ করতে লাগলো। লোকজন তাকে আশীর্বাদ এবং শুভকামনা দিতে লাগলো। কিন্তু এই ব্যাপারটা মোড়ল ধনীরাম আর পণ্ডিত গোবর্ধনের খুব খারাপ লাগছিল। আমি তো ভাবছিলাম যখন গ্রামে খরা হবে তখন গঙ্গারামের কাছ থেকে প্রতিশোধ নেওয়া সহজ হয়ে যাবে, কিন্তু সে তো নিজের রোজগার পর্যন্ত বিলিয়ে দিচ্ছে।
সমস্যা এটা নয় যে সে বিলিয়ে দিচ্ছে, সমস্যা এটা যে তার কাছে জল আসছে কোত্থেকে। সব পুকুর এবং কুয়ো তো শুকিয়ে পড়ে আছে। আজ রাতে আমরা গঙ্গারামের বাড়ির উপর নজর রাখব। সেই রাতেই মোড়ল আর পণ্ডিত গোবর্ধন গঙ্গারামের বাড়ির উপরে নজর রাখলো, আর তারা নিজেদের চোখে পুরো দৃশ্যটা দেখলো। আরে, এর কলসিটা তো খুব জাদুকরি। এটা থেকে জল বের করা হচ্ছে, আর তবুও কলসিটা খালি হচ্ছে না। মোড়ল, মনে হচ্ছে তুমি তাকে কোনো দিনও হারাতে পারবে না। এটাই তো সেই কলসি যেখান থেকে সে জল বের করে গ্রামবাসীদের দিচ্ছে। আচ্ছা, আমরা যদি গুজব ছড়াই যে এই কলসিটা অভিশপ্ত, তাহলে তো গ্রামবাসীরা এর থেকে জল নেওয়া বন্ধ করে দেবে। সেটাও না হয় করে দেখো, হয়তো এইবার তোমার মনের ইচ্ছা পূরণ হবে। পরের দিনই গ্রামে একটা সভা ডাকা হলো। শোনো গ্রামবাসীরা, ওই গঙ্গারামের থেকে সাবধানে থেকো। ওর কলসিতে শয়তানি শক্তি ভরা আছে। যে জল পান করাচ্ছে, জানি না কখন তার খারাপ প্রভাব পড়বে। গ্রামবাসীরা, ধর্ম বিপদে। এটা বিশুদ্ধ জল নয়, কোনো ছলনা। কিন্তু এবার গ্রামবাসীরা বুঝতে পেরেছিল যে গঙ্গারাম কেমন মানুষ। যে নিজে নাকে আমাদের জল দিয়েছে সে ভূত নয়, ভূত হতেই পারে না। আরে ও মরালজি, যখন আপনার কুয়ো শুকিয়ে গিয়েছিল তখন আপনি কাউকে তো এক লোটা জলও দেননি, আর এখন তার উপরে আঙুল তুলছেন যে সবাইকে জীবন দিচ্ছে। ভিড় রেগে গেল। মোড়ল আর পণ্ডিতকে সভা থেকে বের করে দেওয়া হলো। অপমানিত হয়ে দুজনে বাইরে চলে গেল। এখন এখন কেউ আর আমার কথা শোনে না। সবাই সবাই ওই কুমোরের কথা মানে। মোড়ল, তোমার স্বপ্ন, সেই গরিব কুমোরকে শেষ করার স্বপ্ন, এখন স্বপ্নই থেকে যাবে। ঠিক আছে, আমি আর এই গ্রামে থাকবো না। তাহলে আমি বা কেন থাকবো, আর আমি থেকেই বা কি করবো? হ্যাঁ, পরের দিন সকালে মোড়ল আর পণ্ডিত গ্রাম ছেড়ে চলে গেল। কিছুদিনের মধ্যেই গঙ্গারামের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। খবর রাজমহল পর্যন্ত পৌঁছে গেল। মহারাজ, গ্রামে একজন কুমোর আছে যে এই খরাতেও ভরা কলসি থেকে সবাইকে জল দেয়। তাকে এখনই দরবারে ডাকা হোক। গঙ্গারাম মহলে পৌঁছালো। রাজা নিজেই তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো জাদুকর? না মহারাজ, আমি তো শুধু মাটির সেবক। মাটি দিয়েছে তাই আমি বিতরণ করছি। রাজা আবেগপ্রবণ হয়ে গেলেন। তিনি গঙ্গারামকে ধর্তীপুত্র বা ভূপুত্র উপাধি দিলেন এবং তার মেয়ে লালিকে রাজমহলে রেখে শিক্ষা দেওয়ার আদেশ দিলেন। কিন্তু গঙ্গারাম রাজমহলের চাকরি প্রত্যাখ্যান করল। মহারাজ, আমার ধর্ম গ্রামে, মাটিতে, সেবায়। এখানে থাকলে আমার মন টিকবে না। গ্রামের লোক, সেখানকার হাওয়া, জল, সব কিছুতেই আমার আত্মা জড়িয়ে আছে। আমি আমি এই সব কিছু ছেড়ে কোথাও যেতে পারি না। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। তোমার গ্রামের প্রতি ভালোবাসা, সততা এবং মনের সরলতা দেখে
আমি খুব খুশি হয়েছি, আর আমি তোমাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিচ্ছি, যা তুমি তোমার গ্রামের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারবে। এরপর রাজা তাকে 1000 স্বর্ণমুদ্রা উপহার দিলেন এবং কুমোর গঙ্গারাম সেই মুদ্রা নিয়ে নিজের গ্রামে ফিরে গেল।